আসসালামু আলাইকুম। ইউনিক এই স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হালিমা তুজ সাদিয়া। আমাদের আজকের টপিক উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম উপঅধ্যায় হাইড্রার তৃতীয় লেকচার। এই লেকচারে আমরা হাইড্রার খাদ্য গ্রহণ, চলন, জনন এবং মৃত্যুজীবিতা সম্পর্কে জানব। প্রথমেই জেনে নিই হাইড্রার খাদ্য গ্রহণ এবং খাদ্য পরিপাক প্রক্রিয়া সম্পর্কে। এর আগে জানা যাক হাইড্রার খাদ্য তালিকায় কী কী থাকে। প্রথমেই আমরা বলেছি হাইড্রার স্বভাবে হাইড্রা একটি মাংসাশী প্রাণী। এর খাদ্য তালিকার বিরাট অংশ জুড়ে থাকে বিভিন্ন পতঙ্গের লার্ভা। কিন্তু হাইড্রার প্রধান খাদ্য হলো সাইক্লপস ও ড্যাফনিয়া নামক ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিবলী অর্থাৎ আর্থ্রোপোডস, আর থাকে ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী বা অ্যানিলিডস এবং মাছের ডিম। এবার আসি হাইড্রার খাদ্য গ্রহণ সম্পর্কে, অর্থাৎ হাইড্রা কিভাবে খাদ্য গ্রহণ করে। প্রথমে যখন কোনো শিকার হাইড্রার কাছাকাছি এসে হাইড্রার কোষিকা স্পর্শ করে তখনই নেমাটোসিস্টগুলো উদ্দীপ্ত হয়ে সূত্রক নিক্ষেপ করে। আমরা এর আগের ভিডিওতে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট এবং তাদের কাজ সম্পর্কে বলেছি। প্রথমেই ভলভেন্ট নেমাটোসিস্ট কি করে, তার সূত্রক দিয়ে শিকারের বিভিন্ন উপাঙ্গ জড়িয়ে তার গতিরোধ করে ফেলে। এরপর গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট কি করে, কিছু আঠালো রসক্ষরণ করে শিকারকে আটকে ফেলে। সবার শেষে স্টিনোটিল অথবা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট শিকারের দেহে তার নিডোসিল দিয়ে হিপনোটক্সিন নামক বিষাক্ত একটি তরল প্রবেশ করিয়ে শিকারকে অবশ করে ফেলে। সবার শেষে কোষিকা কি করে, মুখছিদ্রে শিকারটিকে প্রবেশ করে ফেলে এবং দেহ সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটি হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে চলে যায়। খাদ্য গ্রহণ শেষ। এবার আসে হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী নিয়ে। হাইড্রায় দু ধরনের পরিপাক ঘটে থাকে। একটি হলো বহিঃকোষীয় পরিপাক, আরেকটি হলো অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক হাইড্রার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে ঘটে। এক্ষেত্রে কি হয়, গ্রন্থি কোষ কিছু এনজাইম নিঃসরণ করে, সেই এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু হয়ে যায়। এরপর ফ্লাজেলীয় কোষগুলো তাদের ফ্লাজেলার সাহায্যে খাদ্যকে কিছু ছোট কণায় পরিণত করে এনজাইমের সাথে মিশ্রিত করে। এই বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিনের পরিপাক ঘটে। কি হয়, পেপসিন এনজাইমের সাহায্যে প্রোটিন পলিপেপটাইডে পরিণত হয়ে যায়। বহিঃকোষীয় পরিপাক শেষে খাদ্যের অন্তঃকোষীয় পরিপাক ঘটে। এক্ষেত্রে পেশি অন্ত আবরণীর ঘনপদীয় কোষগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাবারকে গলাধকরণ করে। এরপর কোষের অভ্যন্তরে আমিষ জাতীয় খাদ্য ট্রিপসিন এনজাইমের সাহায্যে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। স্নেহ জাতীয় খাদ্য লাইপেজ এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। আর শর্করা অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। উল্লেখ্য, এখানে শর্করা পরিপাক হবে, শ্বেতসার নয়। এরপর খাদ্যের পরিপাকৃত সারাংশ সাইটোপ্লাজমে শোষিত হবে এবং অপাচ্য অংশ মুখছিদ্র পথে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এবার আসি হাইড্রার চলনে। যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ চেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে। হাইড্রার নির্দিষ্ট কোনো চলন অঙ্গ নেই, তাই এটি পদতল, দেহের সংকোচন প্রসারণশীল পেশিতন্তু এবং 3 ধরনের নেমাটোসিস্টের সাহায্য নিয়ে চলন সম্পন্ন করে। হাইড্রায় বিভিন্ন ধরনের চলন দেখা যায়, যেমন এক হলো লুপিং, এরপর সামারসেল্টিং বা ডিগবাজি, এরপর হলো গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন, ভাষা, সাঁতার, হামাগুড়ি, হাঁটা এবং দেহের সংকোচন প্রসারণ। লম্বা দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে হাইড্রার লুপিং চলন ঘটে থাকে। এক্ষেত্রে হাইড্রার দেহের এক প্রান্তের পেশি আবরণী কোষগুলো সংকুচিত হয়, বিপরীত প্রান্তের কোষগুলো প্রসারিত হয়। এভাবে দেহ প্রসারিত হয়ে বাঁকিয়ে মাটি স্পর্শ করে কোষিকার সাহায্যে। এরপর কি হয়, পদতল দেহের কোষিকার কাছাকাছি চলে আসে। এরপর হাইড্রা দেহের পদতলকে ভর করে আবার সোজা হয়ে দাঁড়ায়। এই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটার মাধ্যমে লুপিং চলন ঘটে থাকে। এখানে বিভিন্ন লুপ গঠিত হয়, তাই চলনটির নাম হলো লুপিং চলন। এছাড়া চলনটি অনেকটা জোকের চলনের মতো বা শুঁয়োপোকার চলনের মতো, তাই অনেক সময় এই চলনকে শুঁয়োপোকার চলনও বলা হয়ে থাকে। দ্রুত চলনের ক্ষেত্রে হাইড্রা সামারসল্টিং বা ডিগবাজির আশ্রয় নেয়। এক্ষেত্রে কি হয়, হাইড্রা প্রথমে দেহকে বাঁকিয়ে কোষিকার সাহায্যে মাটি স্পর্শ করে। এরপর হাইড্রার অপর প্রান্তের কোষগুলো প্রসারিত হয়ে হাইড্রা কোষিকার উপর ভর করে দাঁড়িয়ে যায়। এরপর কি হয়, আবার হাইড্রা দেহকে বাঁকিয়ে পদতলের সাহায্যে মাটি স্পর্শ করে। এভাবে পুনরাবৃত্তির মাধ্যমে অনেকটা ডিগবাজির মতো করে চলে হাইড্রা, তাই এই পদ্ধতির চলনের অপর নাম হলো ডিগবাজি। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলনের ক্ষেত্রে হাইড্রার পদতল থেকে কিছু আঠালো রস খরিত হয়, আর ওই স্থান থেকে কিছু বিক্ষিপ্ত ক্ষণপদের সাহায্যে হাইড্রা অ্যামিবার মতো করে সামান্য কিছু দূরত্ব অতিক্রম করে থাকে। এবার আসি হাইড্রার জননে।
হাইড্রার দুই পদ্ধতিতে জনন ঘটে থাকে, একটি হলো অযৌন জনন, আরেকটি হলো যৌন জনন। অযৌন জননে কোনো গ্যামেট বা জনন কোষের প্রয়োজন পড়ে না, কিন্তু যৌন জনন গ্যামেট বা জনন কোষের সাহায্যেই হয়। অযৌন জনন আবার দু ধরনের, একটি হলো মুকুলোদ্গম যা স্বাভাবিক, আর আরেকটি হলো বিভাজন, এটি স্বাভাবিক নয়, কখনো কখনো দৈবাত সংঘটিত হয়। অযৌন জননের মুকুলোদ্গম কিভাবে হয়? এটি মূলত যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া তাই প্রায় সব ঋতুতেই ঘটে থাকে, কিন্তু গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকে বলে তখন বেশি হয়। তখন হাইড্রার দেহের নিম্নাংশে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজনের মাধ্যমে একটি স্ফীত অংশের সৃষ্টি হয়। সেই স্ফীত অংশটি ক্রমশ বিভাজনের মাধ্যমে একটি ফাঁপা মুকুল বা বার্ডে পরিণত হয়। ধীরে ধীরে মাতৃহাইড্রা থেকে সিলেন্টেরন ক্রমশ মুকুলের ভেতরে প্রসারিত হয়। দ্রুত বিভাজনের মাধ্যমে ক্রমশ সেই মুকুলটি একটি পরিণত হাইড্রায় পরিণত হয়। এরপর মাতৃদেহ থেকে সেই পরিণত মুকুলটি বিচ্ছিন্ন হয়ে একটি হাইড্রায় পরিণত হয়। দ্বিতীয় অযৌন জনন পদ্ধতি হলো বিভাজন। এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরঞ্চ দৈবাত সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ যদি দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায়, তখন প্রত্যেক খণ্ড থেকেই নতুন হাইড্রার উৎপত্তি ঘটে। একে হাইড্রার পুনরুৎপত্তি বলা হয়। বিভাজন আবার দু প্রকার, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে যখন হাইড্রার দেহ দৈর্ঘ্য বরাবর দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়, আর অনুপ্রস্থ বিভাজন ঘটে যখন হাইড্রার দেহ প্রস্থ বরাবর দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়। তখন প্রত্যেকটি খণ্ড থেকে বিভাজনের মাধ্যমে আবার নতুন অংশের বা নতুন হাইড্রার সৃষ্টি হয়। এরপর আসি যৌন জননে, অর্থাৎ যে পদ্ধতিতে স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের ফলে জাইগোট সৃষ্টির মাধ্যমে ঘটে থাকে। যৌন জনন তিনটি ধাপে ঘটে হাইড্রার। প্রথমে হলো অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, এরপর ঘটে নিষেক, এরপর পরিস্ফুটন। হাইড্রার যখন পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকে না, তখনই যৌন জনন ঘটে থাকে। বিশেষ করে শরৎকালে, কখনো বা হেমন্ত ও শীতকালে যৌন জনন ঘটে। প্রথম ধাপ হলো অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি। পুরুষ জননাঙ্গকে শুক্রাশয় এবং স্ত্রী জননাঙ্গকে ডিম্বাশয় বলা হয়। দেহের উপরিভাগে কোণাকার শুক্রাশয়ের সৃষ্টি হয় এবং নিম্নভাগে গোলাকার ডিম্বাশয়ের সৃষ্টি হয়। হাইড্রা মূলত একলিঙ্গই হয়ে থাকে, কিন্তু উভলিঙ্গ হলেও এদের কখনো সনিষেক ঘটে না, কারণ দুটি জননাঙ্গের পরিপক্কতা একই সময় কখনোই ঘটে না। শুক্রাশয়ের অভ্যন্তরে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। প্রথমে শুক্রাশয়ের অভ্যন্তরে ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজনের মাধ্যমে স্পারমাটোগোনিয়া তৈরি করে। এটি ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়া বড় হয়ে স্পারমাটোসাইটে পরিণত হয়, এটিও ডিপ্লয়েড। পরবর্তীতে স্পারমাটোসাইট মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি স্পারমাটিডে পরিণত হয়, এটি হ্যাপ্লয়েড। পরবর্তীতে স্পারমাটিডগুলো পরিণত হয়ে এক একটি পরিণত স্পার্ম বা শুক্রাণুতে পরিণত হয়, এরাও হ্যাপ্লয়েড। ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। এক্ষেত্রে কি ঘটে? ডিম্বাশয়ের অভ্যন্তরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো প্রথমে মাইটোসিস বিভাজন ঘটিয়ে ওগোনিয়া তৈরি করে। এরপর ওগোনিয়ার একটি কোষ বড় হয়ে ওসাইটে পরিণত হয় এবং এই ওসাইট বাকি কোষগুলোকে গলাধকরণ করে। পরবর্তীতে ওসাইট মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 3টি ছোট পোলার বডি এবং একটি বড় সক্রিয় ওটিডে পরিণত হয়, যা পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়। এবার আসি নিষেকে। শুক্রাণু পরিণত হওয়ার পর শুক্রাশয়ের নিপল বিদীর্ণ করে ডিম্বাণুর সন্ধানে সাঁতরাতে থাকে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তখন শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। এদিকে পরিণত ডিম্বাণুও অল্প দিনের মধ্যে নিষিক্ত না হলে সেও নষ্ট হয়ে যায়। শুক্রাণুর ঝাঁক এক একটি ডিম্বাণুকে ঘিরে ফেলে। একাধিক শুক্রাণু ডিম্বাণুর আবরণ ভেদ করতে পারলেও একটি মাত্র শুক্রাণুই একটি ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে একীভূত হতে পারে। দুটি নিউক্লিয়াসের একীভূত হওয়ার পরেই জাইগোট সৃষ্টি হয়। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট যে প্রক্রিয়ায় ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে একটি নতুন ক্ষুদ্র প্রাণীতে পরিণত হয়, তাকেই আমরা বলি পরিস্ফুটন। প্রথমে জাইগোট ক্রমশ বিভাজনের মাধ্যমে একটি গোলাকার নিরেট মরুলায় পরিণত হয়। মরুলার পর আসে ব্লাস্টুলা দশা, এটি একটি ভ্রূণের ফাঁপা দশা। এরপর আসে গ্যাস্ট্রুলা দশা। এই গ্যাস্ট্রুলা দশায় মূলত এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস এবং সিলেন্টেরনের উদ্ভব ঘটে। এ সময় গ্যাস্ট্রুলা একটি কাইটিন নির্মিত সিস্টের আবরণ দ্বারা আবৃত থাকে। পরবর্তী দশা হলো হাইড্রুলা দশা। এই দশায় কাইটিন নির্মিত সেই সিস্টের আবরণীটা ভেদ করে হাইড্রুলা মুক্তভাবে পানিতে সাঁতরাতে থাকে। হাইড্রার জনন শেষ। এবার আসি হাইড্রার শ্রম বন্টনে।
হাইড্রার দু ধরনের শ্রমবন্টন দেখা যায়। এটি হলো কোষভিত্তিক শ্রমবন্টন, আরেকটি হলো কার্যভিত্তিক শ্রমবন্টন। আমরা জানি হাইড্রার বিভিন্ন ধরনের কোষ রয়েছে, এদের এক একটি কোষের কাজ আলাদা, এটি হলো কোষভিত্তিক শ্রমবন্টন। আবার হাইড্রার দেহের এক একটি অংশ এক এক ধরনের কাজ করে থাকে, এটি হলো কার্যভিত্তিক শ্রমবন্টন। এবার আসি হাইড্রার মিথজীবিতাতে। এখন প্রশ্ন আসে, মিথজীবিতা আসলে কি? যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পরের সাহচর্য থেকে নিজেদের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথজীবিতা বলা হয়। হাইড্রায়ও এ ধরনের মিথজীবিতা দেখা যায়। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা নামক সবুজ হাইড্রা এবং জুক্লোরেলা নামক শৈবালের মধ্যে মিথজীবিতা দেখা দেয়। এক্ষেত্রে উভয় জীবই কিছু উপকার পেয়ে থাকে। এক্ষেত্রে শৈবাল কি কি উপকার পাচ্ছে? প্রথমত, সে হাইড্রার দেহে আশ্রয় পায়। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস লেয়ারের অন্তঃআবরণী কোষে শৈবালটি আশ্রয় নিয়ে থাকে। এরপর হাইড্রার শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, সেটি শৈবাল ব্যবহার করে সালোক সংশ্লেষণ ঘটায়। এরপর হাইড্রার প্রোটিন জাতীয় বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপন্ন হয়, সেটি শৈবাল আমিষ উৎপাদনে কাজে লাগায়। এবার আসি হাইড্রা কি কি উপকার পাচ্ছে। প্রথমত, শৈবাল যে খাদ্য তৈরি করে সেটা থেকে হাইড্রার খাদ্য প্রাপ্তি হয়। এরপর তার যে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটি যেহেতু শৈবাল ব্যবহার করে ফেলে সালোক সংশ্লেষণের জন্য, তাই তার কার্বন ডাইঅক্সাইডও শোষণ হয়ে যায়। তাছাড়া সে শ্বসনেও কোনো অসুবিধা হয় না, আর তার নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে সাহায্য হয়, কারণ সেই নাইট্রোজেনকে শৈবাল আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে ব্যবহার করে ফেলে। হাইড্রার মিথজীবিতা পড়ার মাধ্যমেই শেষ করছি হাইড্রা চ্যাপ্টার।